পিলখানার দরবার হলে বক্তব্য দিচ্ছিলেন তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ। এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই অস্ত্র হাতে মঞ্চে উঠে পড়েন সিপাহী মঈন। এ সময় মঈনকে ধরে ফেলেন শাকিল আহমেদের আশেপাশে থাকা সেনা কর্মকর্তারা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী দরবার হল ছেড়ে বাইরে চলে যায় উগ্র বিডিআর সদস্যরা। শুরু হয় ক্ষিপ্ত ছোটাছুটি ও গোলাগুলি। পিলখানায় তখন শুরু হয় বিডিআর বিদ্রোহ। অন্যদিকে দরবার হলের ভেতর শাকিল আহমেদ ও তার অনুগত সেনা কর্মকর্তারা সবাইকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা চালাতে থাকেন। পরিস্থিতি বেগতিক দেখে সকাল ৯টা ৪০ ডিজি শাকিল আহমেদ তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদকে ফোন করে জরুরি সেনা সহায়তা চান। সেই সাথে ৯টা ৫২ তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ফোন করে সাহায্যের অনুরোধ জানান। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। এখানে বিডিআরে বিদ্রোহ হয়েছে, আমি আছি দরবার হলে, আমার অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করছে ওরা। আমাদের অস্ত্র নাই, এই জন্য আমরা জবাব দিতে পারছি না। অলরেডি র্যাব মুভ করছে, সেনাবাহিনীও মুভ করবে। বেলা ১০টার পর তিনি আবারও যোগাযোগের চেষ্টা চালান, কিন্তু কারো কোনো সাড়া পাননি শাকিল আহমেদ। দরবার হলের ভেতরের পরিস্থিতি সময়ের সাথে সাথে আরও জটিল রূপ নেয়। সকাল ১০টা ৩২ অস্ত্রধারী বিডিআর জওয়ানরা দরবার হলে প্রবেশ করে সেনা কর্মকর্তাদের লাঞ্ছিত করে এবং ব্যাচ খুলে নেয়। ১০টা ৫২ খুব কাছ থেকে ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ সহ অনুগত সেনা কর্মকর্তাদের গুলি করে হত্যা করা হয়। দরবার হলে যখন গোলাগুলি ও হত্যাকাণ্ড চলছিল, তার আগে সকাল ১০টায় ব্রিগেডিয়ার জেনারেল হাকিমের নেতৃত্বে ৫ শতাধিক সশস্ত্র সেনা কর্মকর্তা পিলখানার বাইরে অবস্থান নেন। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আদেশ বা অনুমতি না পাওয়ায় তারা ভেতরে অভিযান চালাতে পারেনি। তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদ বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলে দেখতে পান শেখ হাসিনা তার নেতাকর্মীদের সাথে হাসি মুখে চা পান করছেন। সেনা অভিযান পরিচালনার কোনো নির্দেশই তখনও দেননি তিনি। কেন আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা কোনো নির্দেশ দেননি? বিদ্রোহীদের দমন করতে আগেই কেন সেনা সদস্য পাঠানো হলো না? এই বিদ্রোহে ভারতের ভূমিকাই বা কী ছিল? কেন এই হত্যা মামলার তদন্ত রিপোর্ট আজও জাতির সামনে উন্মোচন করা হলো না? আর ঠিক কী কারণে শুরু হয় এই বিদ্রোহ? আসলে সেনাবাহিনী থেকে ট্রেনিং প্রাপ্ত হওয়ার পরও বিডিআররা বেশ কিছু জায়গায় সেনাবাহিনীর থেকে কম সুযোগ সুবিধা পেত। মূলত জাতিসংঘ মিশনে যাওয়ার সুযোগ না থাকা, রেশন বৈষম্য, ডাল ভাত কর্মসূচির নামে টাকা আত্মসাদের অভিযোগ সহ নানা বিষয়ে বিডিআরের মধ্যে অসন্তোষ ছিল বহু আগে থেকেই। ফেব্রুয়ারি ২০০৯ পুরো বিডিআর এলাকায় একটি অতিরঞ্জিত মিথ্যা খবর প্রচার করা হয়। তা হচ্ছে বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদ নাকি বিডিআরদের ডাল ভাত কর্মসূচির থেকে ৩ কোটি টাকা আত্মসাৎ করেছেন। মূলত এই খবরের সত্য মিথ্যা যাচাই না করেই বেশ কিছু বিডিআর সদস্য এই বিদ্রোহে অংশগ্রহণ করে। সেদিন ভোরে ২৫৬০ জন বিডিআর জওয়ান পিলখানা দরবারে হাজির হন এবং বিদ্রোহের নামে নৃশংস হত্যাকাণ্ড শুরু করে। এদিকে অবিনাশ পলিওলের লেখা বইয়ে উঠে এসেছে আরও একটি চাঞ্চল্যকর দাবি। বইটিতে বলা হয়েছে তৎকালীন সেনাপ্রধানকে ভারতের পক্ষ থেকে এমন বার্তা দেওয়া হয়েছিল, বিডিআর বিদ্রোহের পরিস্থিতিতে যেন বাংলাদেশ সেনাবাহিনী কোনো ধরনের সামরিক অভিযান পরিচালনা না করে। সেনাবাহিনী অভিযান চালালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা হুমকির মুখে পড়তে পারত। শুধু তাই নয়, বইটিতে দাবি করা হয়েছে শেখ হাসিনাকে সম্ভাব্য বিপদ থেকে সরিয়ে নেওয়ার জন্য ভারতীয় প্যারাট্রুপারদেরও প্রস্তুত রাখা হয়েছিল। ভারতের কলাইকুণ্ডার পাশাপাশি জয়পুরহাট ও আগরতলাতেও প্যারাট্রুপার প্রস্তুত অবস্থায় ছিল। নির্দেশ পেলে ৩ দিক থেকে বাংলাদেশে প্রবেশ করার পরিকল্পনা ছিল ওই বইয়ে উল্লেখ করা হয়েছে। তাদের সম্ভাব্য লক্ষ্য ছিল প্রথমে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, বর্তমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং তেজগাঁও বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেওয়া। এরপর প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবনের নিয়ন্ত্রণ নিয়ে শেখ হাসিনাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া। তবে এখানেই শেষ নয়। ভারতের এমন হুমকির কারণেই তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদ অনেকটা অসহায় পরিস্থিতির মধ্যে পড়েছিলেন এবং পিলখানায় আটকে থাকা সেনা কর্মকর্তাদের উদ্ধারে বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করা হয়নি।
অন্যদিকে 25শে ফেব্রুয়ারি সকাল গড়িয়ে বেলা 11টার দিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য মন্ত্রীরা বিদ্রোহীদের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেন। এরপর দুপুর 1টার দিকে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক ও আজমকে বিদ্রোহীদের সঙ্গে আলোচনা করার জন্য পাঠানো হয়। বেলা প্রায় 3টার দিকে অফিসার তৌহিদের নেতৃত্বে 14 সদস্যের একটি বিদ্রোহী দলের সঙ্গে আলোচনা শুরু হয়। বিদ্রোহীদের জন্য হোটেল শেরাটন থেকে খাবার নিয়ে আসা হয়। আলোচনার মাধ্যমে তাদের সাধারণ ক্ষমার আওতায় আনা এবং তাদের বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানোর বিষয়েও সিদ্ধান্তের কথা সামনে আসে। সেদিন রাতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এবং পুলিশের আইজি নূর মোহাম্মদ পিলখানায় যান। তারা বিদ্রোহীদের কাছ থেকে কিছু অস্ত্র ও গোলাবারুদ নিয়ে আসেন। ভেতরে আটকে থাকা সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের উদ্ধারের জন্য কার্যকর কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। তবে মেজর জেনারেল শাকিল আহমেদের মেয়েকে সঙ্গে নিয়ে আসা হয়েছিল। একই সঙ্গে বিডিআর সদস্যদের পরিবারের কিছু সদস্যকেও বের করে আনা হয়, যাতে বাইরে থেকে দেখে মনে হতে পারে তারা সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্য। এরপর 25শে ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি বিদ্রোহীরা ধীরে ধীরে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার পর পিলখানার ভেতর থেকে একের পর এক ভয়াবহ দৃশ্য সামনে আসতে থাকে। উদ্ধার হতে থাকে গণকবর, সেনা কর্মকর্তাদের মরদেহ, ড্রেন নর্দমার ভেতর থেকে উদ্ধার করা হয় বহু মরদেহ। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বাংলার আকাশ বাতাস। যে কর্মকর্তারা মাত্র কয়েক ঘন্টা আগেও দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করছিল, তাদের অনেকের জীবন শেষ হয়ে গিয়েছিল পিলখানার সেই ভয়াবহ হত্যাযজ্ঞে। ঘটনার কয়েকদিন পর বিক্ষুব্ধ সেনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে ক্যান্টনমেন্ট যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে উপস্থিত সেনা কর্মকর্তারা তাকে বিভিন্ন প্রশ্নে জর্জরিত করেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সাথে যখন কথা হচ্ছিল মহাপরিচালকের, যদি তখন আপনি সেনাবাহিনী পাঠাতেন, ল্যাব পাঠাতেন, আবার আপনার বন্ধুরা তারা দরবারভাবে ঢুকেছে আধা ঘন্টা পরে, এবং তারা কিলিং শুরু করেছে 11:30 থেকে 11টার পরে। তার আগে কাউকে মানে নাই। কিন্তু যদি র্যাব সেনাবাহিনী এই একজন থেকে এইটুকু যদি 1 ঘন্টার মধ্যে ঢুকতে না পারে, সেই সেনাবাহিনী আমাদের দরকার নাই। দরকার নাই আমাদের। সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি ছিল, পিলখানায় মেজর জেনারেল শাকিল আহমেদের অনুরোধের পরও কেন বড় ধরনের সামরিক উদ্ধার অভিযান পরিচালনা করা হলো না? পিলখানার ভেতর আটকে থাকা সেনা কর্মকর্তাদের উদ্ধারে কেন দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি? এই হত্যাকাণ্ডের বিচার কি সত্যি সব প্রশ্নের পূর্ণাঙ্গ উত্তর দিতে পেরেছে? আর যদি তদন্ত হয়ে থাকে, তাহলে গুরুত্বপূর্ণ তদন্ত রিপোর্টগুলো আজও সাধারণ মানুষের সামনে প্রকাশ করা হয়নি কেন? বিডিআর বিদ্রোহ অথবা পিলখানা হত্যাকাণ্ড শুধু একটি রক্তাক্ত অধ্যায় নয়, এটি বাংলাদেশের ইতিহাসের এমন একটি ঘটনা যা কিনা 1971 সালের মুক্তিযুদ্ধের সময়কাল মনে করিয়ে দেয়। 71-এর স্বাধীনতা যুদ্ধে সব মিলিয়ে মৃত্যুবরণ করেছিল 51 জন সেনা অফিসার, কিন্তু স্বাধীন বাংলাদেশে এক বিডিআর বিদ্রোহতে মৃত্যুবরণ করে 57 জন সেনা কর্মকর্তা সহ বেসামরিক জনগণ মিলিয়ে মোট 74 জন। বিডিআর বিদ্রোহ নিয়ে জনমনে আজও অসংখ্য প্রশ্ন ঘুরে বেড়ায়। হয়তো কোনো একদিন একটি সত্যিকার স্বাধীন ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে এসব প্রশ্নের উত্তর জাতির সামনে উঠে আসবে। সেদিন হয়তো জানা যাবে পিলখানার সেই ভয়াবহ দিনে আসলে কি ঘটেছিল, কারা এর পেছনে ছিল, কেন এতগুলো প্রাণ চলে গেল এবং কেন সেই সময় সেনা কর্মকর্তাদের উদ্ধারে প্রত্যাশিত পদক্ষেপ নেওয়া হয়নি। সেই উত্তর পাওয়ার অপেক্ষাতেই আজকের মতো বিদায়।